ছোটবেলা থেকেই চার বন্ধু একসাথে বড় হয়। বড় হওয়ার পরে সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়। আর বড় হওয়ার পরে তারা এমন একটা ঘটনার সাক্ষী হয় যেটা তাদের জীবনের পথটাকেই ঘুরিয়ে দেয়। তারা একটা সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্ত থেকেই তারা চারজন মিলে একটা মিশন শুরু করে। কিন্তু সেই মিশনে যাওয়ার পরে তাদের সাথে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তারা হয়তো চারজনের কেউ কল্পনাও করতে পারেনি। আর মুভির শেষে থাকা ক্লাইম্যাক্স মাইন্ড ব্লোয়িং, যেটা আপনাকে তাক লাগিয়ে দেবে, তাই অবশ্যই সেটা মিস করবেন না। তেলুগু ভাষার হরর মুভি মাসুদার কথা নিশ্চয় মনে আছে। সেই হরর মুভিটা যেমন অসাধারণ ছিল, ঠিক এমনই আরও একটা অসাধারণ মুভি তেলুগু ভাষায় বের হয়েছে, যেটা আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলুগু ভাষায় সদ্য মুক্তি পাওয়া হরর, সাসপেন্স আর মিস্ট্রিতে ভরা মুভি এশা। আর এই মুভিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই ছোট্ট চারজন বাচ্চাকে দেখানো হয় যারা স্কুল থেকে বাড়ি ফিরছিল, যার মধ্যে দুজন ছেলে আর দুজন মেয়ে। তারা খুবই ভালো বন্ধু। তখনই একটি মেয়ে তার বাকি বন্ধুদের জিজ্ঞেস করছিল, আত্মা কি? আসলে গতকালকেই আমার বাড়িতে এক বৃদ্ধ মহিলা এসেছিল আর আমার দাদির সাথে কথা বলছিল। তখন তারা বলছিল তাদের পাশের বাড়ির এক মেয়ে আত্মহত্যা করেছে, আর তার আত্মা সেই বৃদ্ধ মহিলার নাতনির শরীরে ভর করেছে। আসলে এই আত্মাটা কি? তখন তারা চার বন্ধু সেটা নিয়ে কথা বলতে থাকে। চারজনের মধ্যে একজন ছেলে বলে, আরে এইসব আত্মা বলে কিছু হয় না। আর বৃদ্ধ মহিলারা তো অনেকটা সময় পাগল হয়, তারা সবসময় উল্টাপাল্টা কথা বলে আর তাদের হাতে কোনো কাজ থাকে না, এই জন্য এবারই ওবারই যে এইসব কথা বলে বেড়ায়। অন্য একটি মেয়ে বলতে থাকে, না না, সেও শুনেছে এরকম আত্মা নাকি থাকে যারা ঘুরে বেড়ায় আর যারা অনেক সময় মানুষের ক্ষতিও করে। আর এভাবেই বিভিন্ন কথা বলতে বলতে তারা বাসায় চলে যায়। এরপরেই সিন কাট হয়ে যায়। অন্য একটি কিশোরী মেয়েকে দেখানো হয় যে হঠাৎ করেই ঘুম থেকে জেগে ওঠে আর ধীরে ধীরে একা একাই মাঝরাতে তার ঘর থেকে বের হয়ে আসে। আর একটা সময় হাঁটতে হাঁটতে সে একটি কবরস্থানে চলে আসে। আর সেখানেই একটা কবরের পাশে দাঁড়িয়ে সে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে, একা একাই কিছুক্ষণ কথা বলতে থাকে, খেলতে থাকে, আর এরপরে অদ্ভুত সব কিছু কাজ করতে থাকে। একটা সময় দেখা যায় সেই কবরের উপরেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সেই মেয়েটির মা আর দাদি দূর থেকে দাঁড়িয়ে তার মেয়ের এইসব অদ্ভুত কর্মকাণ্ড দেখে প্রচণ্ড ভয়ে কাঁপছিল আর কাঁদছিল। পরদিনই দেখা যায় সে একজন লোকের কাছে আসে এবং তার মেয়ের ব্যাপারে সবকিছু খুলে বলে, কারণ তাদের ধারণা তাদের মেয়ের উপরে আত্মা ভর করেছে। সেই লোকটা বলে, আপনি টেনশন করবেন না, আপনি যেহেতু আমার কাছে এসেছেন তার মানে আপনার মেয়ে নিরাপদ রয়েছে। সেই লোকটা বলে, পাশের গ্রামেই একজন বাবা রয়েছে, সেই বাবা এই বদশক্তি তাড়াতে অনেক এক্সপার্ট, এছাড়া তার অনেক নাম ডাকও রয়েছে। আমি তোমার মেয়েকে তার কাছে নিয়ে যাব, দেখবে তোমার মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। পরদিনই দেখা যায় ওই লোকটা মহিলাকে সেই বাবার কাছে নিয়ে আসে। মহিলাটি সেই বাবাকে সেই রাতে কবরস্থানে যে যা যা করেছে পুরো বিষয়টা খুলে বলে। এছাড়া বলে তার মেয়ে সারা রাত সেই কবরের উপরেই ঘুমিয়েছিল। এই দৃশ্য দেখার পরে ভয়ে তাদের হাত পা কাঁপতে শুরু করেছিল। আসলে বাবা ওই গ্রামেরই একটা মেয়ে নিজের গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছে, আর ওনার মেয়ে সেই রাতে ওই কবরের উপরে যেই শুয়েছিল। তখনই বাবা বলে, বুঝতে পেরেছি, আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার। এরপরে সেই মেয়েটিকে সে একটা খাটিয়ার সাথে বেঁধে নেয়। কিশোরী মেয়েটি তখনও অজ্ঞান ছিল, আর ঠিক তখনই সেই বাবা কিছু হলুদ আর কুমকুমের গুঁড়া মেয়েটির উপরে ছুঁড়ে মারে, যার ফলে মেয়েটির জ্ঞান ফিরে যায় একটা সময়। আর মেয়েটি ভয় পেতে থাকে এই দৃশ্য দেখার পরেই। তখনই সেই বাবা বলে, তুমি যতই অভিনয় করো না কেন, আমি তোমাকে ছাড়ব না। আর কেউ না জানলেও আমি তোমাকে চিনতে পেরেছি। আমি কোনোভাবেই এই মেয়ের বডিতে তোমাকে বাসা বাঁধতে দেব না। মেয়েটি শুধু ভয়ে তার মাকে ডাকছিল তাকে বাঁচানোর জন্য। সেই বাবা মেয়েটিকে বলে, বল তোর নাম কি, কোথা থেকে এসেছিস, আর কিভাবে তুই এখান থেকে চলে যাবি? তুই যদি না বলিস তাহলে আমি তোকে পুরোপুরি আগুনে জ্বালিয়ে দেব। মেয়েটা আরও ভয়ে চিৎকার করতে থাকে। আর তখনই সেই বাবা নিষ্ঠুরভাবে চাবুক দিয়ে মেয়েটির গায়ে বারবার আঘাত করছিল। আর এতে কষ্ট সহ্য করতে না পেরে মেয়েটির মা বলে, আমার মেয়েটা মারা যাবে বাবা, ওকে ছেড়ে দিন। তখন সেই বাবা বলে, এই ব্যথা আপনার মেয়ে পাচ্ছে না, বরং সেই আত্মা পাচ্ছে। আর ওকে আমি এভাবে ছেড়ে দিলে ও আপনার মেয়ের জীবনটাই শেষ করে দেবে। ওর ভেতরে থাকা ভয়ঙ্কর আত্মা শুধু ওকেই নয়, বরং তোমাদের পুরো পরিবারকেই শেষ করে দেবে।
দেখা যায় সেই মেয়েটি চাবুকের আঘাতে একটা সময় অজ্ঞান হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। তখনই সেই বাবা বলে, হ্যাঁ, এখনও চলে গেছে, এখন ওকে বাড়ি নিয়ে যাও, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু বাড়ি নেওয়ার পরে মেয়েটি আর জ্ঞান ফেরে না, মেয়েটি সেখানেই মারা যায়। মেয়েটির মা হাউমাউ করে কাঁদতে থাকে তার একমাত্র মেয়েকে হারিয়ে। ঠিক তখনই দেখা যায় সেখানে সেই ছোট্ট 4 বন্ধুকে, যারা এখন বড় হয়ে গেছে। তারা এই দৃশ্যটা দেখার পরে খুবই কষ্ট পায়। নয়না, কল্যাণ, অপর্ণা আর বিনয় তারা আসলে একটা অনুষ্ঠানে গ্রামে এসেছিল, আর এই ছোট্ট মেয়েটি নয়নাদের বাড়িতে যে মহিলা কাজ করত তারই মেয়ে। আর এখানে বেড়াতে আসার পরে তারা এমন হৃদয় বিদারক এক দৃশ্যের সাক্ষী হলো। রাতের বেলা নয়না ঘুমিয়ে পড়ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। আর ঠিক তখনই সে দেখতে পায় তার জানালার পর্দা খুব জোরে সোরে নড়াচড়া করছে। এরপরে হঠাৎ করেই তার চোখ পড়ে তারই ঘরের ফ্লোরের দিকে, যেখানে সে ছোট্ট একটা পায়ের ছাপ দেখতে পায়, যেটা ছিল রক্তাক্ত। আর সেই পায়ের ছাপটা ধীরে ধীরে সেই রুম থেকে অন্য রুমে যাচ্ছিল। নয়না এই দৃশ্য দেখার পরে হতবাক হয়ে যায়। এরপরে নয়না ধীরে ধীরে সেই পায়ের ছাপটাকে ফলো করতে থাকে, যেটা তাকে অন্য রুমে নিয়ে যায়। আর সেই রুমে যাওয়ার পরেই নয়না দেখতে পায় সেই পায়ের ছাপটা সেই রুমে থাকা পর্দার পেছনের দিকে যাচ্ছে। নয়নাও যখন সেখানে যায় আর পর্দাটা সরায়, ঠিক তখনই দেখা যায় যে মেয়েটি আজ মারা গেছে সেই মেয়েটির রক্তাক্ত চেহারা সেখানে তার দিকে তাকিয়ে আছে। আর তখনই চিৎকার করে ওঠে নয়না, যাতে করে তার ঘুম ভেঙে যায়। আর এটা ছিল নয়নার একটা দুঃস্বপ্ন। আসলে নয়নার ছোট্ট মেয়েটির এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারে না। পরদিনই সে তার বন্ধুদের সাথে কথা বলে। নয়না তাদের বলে, সেই মেয়েটি ছোটবেলা থেকেই আমাদের ঘরে লালন পালন হয়েছে, বড় হয়েছে। ওর নিষ্পাপ চেহারা আমি কোনোভাবেই ভুলতে পারছি না। আমি কথা বলে জানতে পেরেছি ছোটবেলা থেকেই ওর তো শুধু ঘুমের মধ্যে হাঁটার একটা অভ্যাস ছিল, কিন্তু এই অভ্যাসটাকেই গ্রামবাসীরা অন্ধবিশ্বাস বানিয়ে মেয়েটিকে মেরে ফেলল। আর গ্রামবাসীদেরই অন্ধবিশ্বাসের সুযোগ নেয় প্রতারক এই ধরনের কিছু বাবা, যারা বিভিন্ন গ্রাম এবং মফস্বল শহরে কোনায় কোনায় ছড়িয়ে আছে। তারা মানুষদের জীবন ধ্বংস করে দিচ্ছে ধীরে ধীরে। আমাদের এদের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে, এদের মুখোশ খুলে ফেলতে হবে, তাহলেই হয়তোবা মানুষ কিছুটা সচেতন হবে। নয়নার বাকি 3 বন্ধু নয়নার সাথে একমত হয়। নয়না বলে, চলো প্রতিজ্ঞা করি আর এদের এক্সপোজ করি। আর তারা সবাই এতে একমত হয়। এরপরে সেই বাবাকে দেখানো হয়। দেখা যায় নয়না যেমনটা ভেবেছিল, এই বাবা ঠিক তেমনই প্রতারক, ভণ্ড। আসলে এই ভণ্ড বাবা এবং তার অ্যাসিস্ট্যান্ট মিলেই মানুষকে ঠকায়। সেই লোকটার অ্যাসিস্ট্যান্ট প্রথমে বিভিন্ন গ্রামগঞ্জে যেয়ে মানুষের সাথে কথা বলে এবং তাদের ভেতরে ভয়ভীতি ঢোকায়, ভূতের কথা বলে। সে সেসব গ্রামে বিভিন্ন লোকের কাছ থেকে খবর নেয় কারা কিভাবে মারা গেছে। কারো যদি অপমৃত্যু হতো, অর্থাৎ দুর্ঘটনা, সুইসাইড এই ধরনের, তখন সেই সব ইনফরমেশনগুলো কালেক্ট করে সেই বাবাকে দিত। আর অন্যদিকে যাদেরকে সে ভয় দেখাতো, সেই সব মানুষরা ভয়ভীতি পেয়ে এই বাবার কাছে চলে আসতো ভূত তাড়াতে। অন্যদিকে আগে থেকেই দেয় ইনফরমেশনগুলো সেই বাবা সবাইকে বর্বর করে বলতো, আর এতে করে সবাই ভাবতো এই বাবা অন্তর্যামী, আগে থেকেই সবকিছু জেনে যায়। আর এভাবেই তারা মানুষের ভয়ভীতি কাজে লাগিয়ে তাদের বিজনেস চালাচ্ছিল। এরপরেই দেখা যায় নয়না আর অপর্ণা সেই বাবার আশ্রমে চলে আসে তার পর্দা ফাঁস করার জন্য। ছদ্মবেশ নিয়ে তারা ভেতর ঢোকে, আর সেই ভণ্ড বাবা যা যা করছিল তারা গোপনে ভিডিও করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ ভিডিও করার পরেই দেখা যায় সেই ভণ্ড বাবারই একজন লোক তাদের দেখে ফেলে, যার ফলে নয়না এবং অপর্ণা দৌড়ে তাদের বাইরে থাকা গাড়িতে এসে উঠে পড়ে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরেই সেই ভিডিও তারা পুলিশদের দেখায়। এরপরেই পুলিশ সেই ভণ্ড বাবাকে মানুষ ঠকানোর দায়ে অ্যারেস্ট করে নেয়। এরপরেই দেখা যায় নয়না এবং তার বন্ধুরা মুসলিম এক বাবার কাছে যায়, যেও একইভাবে ভূত তারা ছিল। তারাও সেই জায়গায় হানা দেয় এবং সেখান থেকে বিভিন্ন প্রমাণ কালেকশন করে। দেখা যায় তারা মানুষদের ঠকানোর জন্য ড্রাগস পর্যন্ত ব্যবহার করছিল। পুলিশ তাকেও অ্যারেস্ট করে। নয়না এবং তার বন্ধুদের এইসব কাজকর্মগুলো চারদিকে ভাইরাল হয়ে যায়, এমনকি নিউজেও তাদের দেখানো হচ্ছিল, আর বিভিন্ন মানুষ তাদের প্রশংসা করছিল। এদিকে নয়নার মা পড়ে যায় দুশ্চিন্তায়। নয়নার মা নয়নাকে বলে, এখন এমনিতেই মেয়েদের বিয়ে দেওয়াটা অনেক বেশি টেনশনের হয়ে পড়েছে, কষ্টের হয়ে পড়েছে। তার মধ্যে আবার টিভিতে তোমাকে সবসময় দেখাচ্ছে, তোমাকে কে বিয়ে করবে? কিন্তু নয়না এসব কথায় পাত্তাই দেয় না। নয়না বলে, আমরা শুধু মানুষদের সচেতন করছি। নয়না তার মাকে বোঝায়, আমাদের বাসার সেই ছোট্ট মেয়েটার শুধুমাত্র রাতে ঘুমের ঘরে হাঁটা চলার অভ্যাস ছিল,
তাকে একজন ভালো চিকিৎসক দেখালে ঠিক হয়ে যেত সে, কিন্তু অন্ধবিশ্বাসের কারণে সেই মেয়েটি মারা গেল। সেই বাবা নিজের লোভ লালসার কারণে মেয়েটিকে চাবুক মারতে মারতে তাকে মেরে ফেলল। এরকম অসংখ্য ভণ্ড লোক আমাদের পৃথিবীতে রয়েছে। আমরা যতটা সম্ভব তাদের এক্সপোজ করার চেষ্টা করছি মাত্র। এরপরে একদিন দেখা যায় তারা 4 বন্ধু আবারও একসাথে একটি রেস্টুরেন্টে দেখা করে, আর সেখানেই অপর্ণা আর বিনয় তাদের একটি খুশির খবর শোনায়। আসলে অপর্ণা আর বিনয় তারা আগেই বিয়ে করে ফেলেছিল, তারা হাজব্যান্ড ওয়াইফ, আর অপর্ণা মা হতে চলেছে। আর এতে নয়না আর কল্যাণ খুবই খুশি হয়, কিন্তু অপর্ণার মনটা একটু খারাপ ছিল। এমন দিনেও সে তার পরিবারকে পাশে পাচ্ছে না, কারণ অপর্ণা আর বিনয় পালিয়ে বিয়ে করেছিল, যার ফলে তাদের দুজনের পরিবার তাদের এই বিয়েটাকে মেনে নেয়নি। নয়না তাকে সান্ত্বনা দেয় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এরপরেই বিনয় আর কল্যাণের আলাদাভাবে কথা বলছিল। সেখান থেকে আমরা আরও একটা বিষয় জানতে পারি। কল্যাণ ছোটবেলা থেকেই নয়নাকে অনেক ভালোবাসে, কিন্তু ছোটবেলা থেকে এখন পর্যন্ত কল্যাণ নয়নাকে তার মনের কথাটাই বলতে পারেনি। বিনয় তাকে বলে যে করে হোক সে যেন বলে দেয়, তাহলে তারাও যদি ভালোবেসে বিয়ে করে নেয় তাহলে তাদের 4 বন্ধুরা মিলে দুটো সুন্দর পরিবার গঠন করতে পারবে, আর এটা অনেক ভালো হবে। কল্যাণ বলে যদি নয়না তাকে ভালো না বাসে তাহলে তাদের মাঝে থাকা যে বন্ধুত্বটা সেটা নষ্ট হয়ে যাবে, আর শুধুমাত্র এই ভয়ের কারণেই সে এতদিন নয়নাকে তার মনের কথা বলতে পারেনি। সেখানে তাদের দুজনের কথা থেকে আমরা আরও জানতে পারি কল্যাণ বিদেশের একটা কোম্পানি থেকে জবের অফার পেয়েছিল, কিন্তু শুধুমাত্র নয়নাকে ছেড়ে যেতে হবে দেখে সে সেই অফারটাও রিজেক্ট করে দেয়। আসলে তারা 4 জনই ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এদিকে দেখা যায় এরপরে আরও এভাবেই কয়েকদিন কেটে যায়। তাদের মিশনও এভাবেই চলছিল, একের পর একজনকে এক্সপোজ করে। আর এরপরেই তারা তাদের নেক্সট টার্গেট ঠিক করে, যার নাম ছিল আদিদেব, আর সে একজন ডক্টর ছিল। কল্যাণ বলে তারা পরবর্তীতে এই আদিদেবকেই এক্সপোজ করবে। কল্যাণ সবাইকে বলতে থাকে এবার আমাদের সাবধানে কাজ করতে হবে, কারণ এতদিন আমরা যাদের সাথে ডিল করেছি তাদের থেকে এই আদিদেব একেবারেই ভিন্ন। সে আমেরিকাতে একজন নিউরোসার্জন, তার বাবা ইন্ডিয়ান, মা পাকিস্তানি, আর তার পুরো পরিবারটাই আমেরিকাতেই সেটেল। আর সেই ডক্টর আদি আমেরিকাতেই বিয়ে করে, কিন্তু এর কয়েক বছর পরে হঠাৎ করেই আদির স্ত্রী মারা যায় রহস্যজনকভাবে। পুলিশ ইনকোয়ারি করে প্রাথমিকভাবে আদিকে সেই খুনের দায়ে অ্যারেস্ট করে, কিন্তু কেসটা যতই গড়াচ্ছিল আদির বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছিল না, যার ফলে প্রমাণের অভাবে আদালত থেকে বেকসুর খালাস করে দেওয়া হয় আদিকে। এরপরে আদি সবকিছু ছেড়ে ইন্ডিয়াতে চলে আসে, আর এখানে সে আন্ধারা এবং উড়িষ্যার বর্ডারে এসে তার ডাক্তারি পেশা ছেড়ে এখন এই বাবাদের কাজ করছে। এরপরেই তারা আদির স্ত্রীর সাথে আসলে কি হয়েছিল সেটা নিয়ে সার্চ করতে থাকে, আর সেখানে তারা ছোট্ট একটা সিসিটিভি ক্লিপ পায়, যেখানে দেখা যায় হঠাৎ করেই আদির স্ত্রী ঘরের ভেতরে অস্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করে, অস্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে, আর একটা সময় চাকু নিয়ে সে নিজের জিহ্বাই কেটে ফেলে। আর এভাবে নিজেকে নিজে টর্চার করে আদির স্ত্রী নিজে নিজেই মারা যায়। তারা সবাই যখন আদির পুরো বায়োডাটাটা স্টাডি করে তখন তারা কিছুটা অবাক হয়, এত বড় শিক্ষিত একজন ডক্টর সে এই ধরনের কাজ এখন কেন করছে, আর তার স্ত্রীর মৃত্যুটাকে সে ওই ধরনের অলৌকিক কিছু ভেবে নিয়েছে। অপর্ণা বলে এই লোকটার বায়োডাটা দেখে আমার অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, কারণ সে হয়তোবা অনেক ধূর্ত, না হয় ডাক্তারের মতো একটা পেশা ছেড়ে মানুষ ঠকানোর পেশায় সে কেন আসবে। আমরা একে বাদ দেই, আমরা অন্য কাউকে সিলেক্ট করে নেই। কিন্তু অপর্ণার বাকি 3 বন্ধু তাকে বোঝায় এই কাজটাও আমাদেরই করতে হবে। এই আদির ডাক্তারি পেশা ছেড়ে মানুষ ঠকানোর ব্যবসায় আসার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, হয়তোবা সে তার স্ত্রীর মৃত্যুর পেছনেই জড়িত, আর সে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্যই তার পেশা ছেড়ে দেশ ছেড়ে এখানে এসে ছদ্মবেশে মানুষ ঠকাচ্ছে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে। তারপরেও অপর্ণার মন যেন কিছুতেই মানতে চাইছিল না, কিন্তু অপর্ণার আর কিই বা করা ছিল। অপর্ণার বাকি 3 বন্ধু যেখানে থাকবে অপর্ণাকে তো সেখানেই থাকতে হবে। আর এর কিছুদিন পরেই যখন ভ্যাকেশন আসে তারা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয় যেখানে আদি থাকে। আর ওই সময়টাতে অপর্ণা 3 মাসের গর্ভবতী ছিল, কিন্তু দেখা যায় যেদিন তারা যাচ্ছিল সেদিন অপর্ণা আর বিনয়ের মাঝে একটা ঝগড়া লেগে গিয়েছিল। আসলে অপর্ণা বিনয়ের একটা কথা শোনেনি, সেটা নিয়েই তাদের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল। এরপরেই উড়িষ্যার ছোট্ট একটা গ্রামে একটি পরিবারকে দেখানো হয়, পুণ্যবতীর পরিবার। পুণ্যবতী তার পরিবারকে নিয়ে অনেক সুখী ছিল। পুণ্যবতীর পরিবারে তার স্বামী এবং তার ছোট্ট একমাত্র ছেলে ছিল। পুণ্যবতী তার স্বামী এবং সন্তানকে অনেক বেশি ভালোবাসত। দেখা যাচ্ছিল পূর্ণবতীর পুরো পরিবার মিলেই তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। আর সেই গ্রামের পাশেই ছোট্ট একটা জায়গায় কিছু আদিবাসী থাকত,
দেখা যায় সেই আদিবাসীগুলোর মধ্যেই একজনের মেয়ের ওপরে কোনো অশুভ শক্তি ভর করে, যার ফলে সে অদ্ভুত ব্যবহার করছিল। আর এটা নিয়ে তার পরিবার অনেক টেনশনে পড়ে যায়, যার ফলে সেই মেয়ের ওপর থেকে সেই অশুভ শক্তিকে ছাড়ানোর জন্য তারা এক বাবার কাছে যাচ্ছিল। আর এইদিকে তারা 4 বন্ধু মিলে সেই আদিদেবের গ্রামে যাচ্ছিল, কিন্তু অপর্ণা আর বিনয়ের মাঝে ঝগড়া লাগাতে সেই গাড়ির পরিবেশটা খুবই ভারী ছিল, সবারই মন খারাপ ছিল। নয়না সেই পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য বিনয়ের সাথে মজা করতে থাকে, অপর্ণার সাথেও মজা করে। আর এভাবে তারা একটা সময় তাদের রাগ ভুলে আবারও একসাথে মজা করতে থাকে। ঠিক তখনই কল্যাণের মনোযোগ সরে যায় ড্রাইভিং থেকে। অন্যদিকে ঠিক ওই সময়টাতে ওই রোড দিয়েই কল্যাণী আর তার পরিবার মোটর বাইকে আসছিল, যার ফলে দুজনের গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। কল্যাণ তাদের গাড়িকে বাঁচানোর জন্য এবং পূর্ণবতীর হাজবেন্ড তাদের বাইককে বাঁচানোর জন্য দুজনেই দুদিকে গাড়িটাকে ব্রেক করে। দেখা যায় তারা দুর্ঘটনা থেকে একটুর জন্য বেঁচে যায়। আর সৌভাগ্যবশত সবাই ঠিকঠাক ছিল, কেউ ব্যথা পায়নি। পূর্ণবতীর হাজবেন্ড তার ছেলেকে দেখতে থাকে, যে নিরাপদই ছিল, কিন্তু হঠাৎ করেই সে খেয়াল করে তার পেছনে থাকা তার স্ত্রী পূর্ণবতী মিসিং, আশেপাশে কোথাও নেই। সে খুঁজতে শুরু করে। আর ঠিক ওই সময়টাতে সে দেখতে পায় সে যেখানে বাইকটা ব্রেক করেছিল তার পাশেই বিশাল এক খাদ ছিল, আর তার স্ত্রী পূর্ণবতী সেই খাদেই পড়ে গিয়েছে। সে রক্তাক্ত হয়েছিল, গুরুতরভাবে আহত হয়ে গিয়েছিল। পূর্ণবতীর হাজব্যান্ড প্রচণ্ড ঘাবড়ে যায়, সে কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই সেই আদিবাসী লোকটা ওই দিক দিয়েই তার মেয়েকে নিয়ে অটো দিয়ে সেই বাবার কাছে যাচ্ছিল। অটো দেখার সাথে সাথেই পূর্ণবতীর হাজব্যান্ড সাহায্য চেয়ে কাঁদতে থাকে। সেই লোকটা অটো থামিয়ে দেখতে পায় খাদের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। লোকটা দ্রুত পূর্ণবতীকে উদ্ধার করার জন্য সেখানে যায়, কিন্তু পূর্ণবতীর অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই লোকটা পূর্ণবতীকে উদ্ধার করার আগে বা বাঁচানোর চেষ্টা করার আগেই পূর্ণবতী সেখানেই মারা যায়। পূর্ণবতীর হাজব্যান্ড এটা দেখার পরে প্রচণ্ড কাঁদতে থাকে। সে তার স্ত্রীকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েছিল। এদিকে দেখা যায় সেই আদিবাসী লোকটা তার মেয়েকে নিয়ে অবশেষে সেই বাবার আশ্রমে চলে আসে। আর দেখা যায় সেই আশ্রমটা সেই আদিদেবের, আর সেখানে অনেক মানুষের ভিড় ছিল। দেখা যায় আদিদেব প্রথমেই সেখানে যারা তার কাছে সাহায্যের জন্য আসে তাদের একটা নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে আগে চেক করে যে তাদের ভেতরে সত্যিই কোনো অশুভ শক্তি আছে কিনা। যদি না থাকে তাহলে আদিদেব নিজে থেকেই তাদের সাজেশন দেয় যে ডক্টর দেখানোর জন্য। আর যদি কারো ভেতরে কোনো অশুভ শক্তি সত্যিই থেকে থাকে তাহলে সে বিভিন্ন পূজা এবং আর্চনার মাধ্যমে সেটাকে দূর করার চেষ্টা করে। এদিকে সেই আদিবাসী লোকটা আদিদেবের কাছে তার মেয়েকে নিয়ে আসে। আদিদেব সেই রিচুয়ালের মাধ্যমে সেই মেয়েটাকে চেক করে আর দেখতে পায় তার ভেতরে কোনো অশুভ শক্তি নেই। সে মেয়েটির বাবাকে বলে, তোমার মেয়ের ওপরে কোনো অশুভ শক্তি ভর করেনি, তার একটু ছোট্ট মাথার সমস্যা রয়েছে, ভালো ডক্টর দেখাও, ঠিক হয়ে যাবে। ঠিক তখনই দেখা যায় নয়না, অপর্ণা, কল্যাণ আর বিনয় তারাও সেই আদিদেবের আশ্রমে পৌঁছে গিয়েছিল। আদিদেব মানুষদের সাথে কেমন ব্যবহার করে, তাদের কি কি ট্রিটমেন্ট দেয় অথবা তাদের কিভাবে ঠকানোর চেষ্টা করে, তারা 4 জন সেটাই পর্যবেক্ষণ করছিল। এদিকে সেই আদিবাসী লোকটা যখন তার মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল তখন সে সেই 4 জন বন্ধুকে দেখে। তখনই তার মধ্যে হঠাৎ করেই পরিবর্তন এসে যায়, আর সে তার মেয়েকে ছেড়ে সেই 4 বন্ধুর দিকে ভয়ঙ্করভাবে দৌড়ে আসতে থাকে তাদের উপরে অ্যাটাক করার জন্য। তারাও 4 জন ভয় পেয়ে যায়, এই লোকটাকে তারা চেনেই না, সে কেন তাদের উপরে হামলা করলো। ঠিক তখনই সেখানে আদিদেব চলে আসে আর সেই লোকটাকে শান্ত করে। আদি সেই আদিবাসী লোকটাকে শান্ত করে সেখান থেকে সরিয়ে নেয়। কিছুক্ষণ পরে সে সেই 4 জন বন্ধুর কাছে আসে আর জিজ্ঞেস করে, তোমরা কারা আর এখানে কেন এসেছো? কল্যাণ বলতে থাকে, আমাদেরও ঠিক একই প্রশ্ন, আপনি কে, আপনি এখানে কি করছেন? আমরা আপনার ব্যাপারে স্টাডি করেছি, আপনি একজন নিউরোসার্জন, তারপর আবার আমেরিকাতে, কিন্তু সেই সব কিছু ছেড়ে আপনি এখানে এসে মানুষকে বোকা বানানোর পেশায় কেন নেমেছেন? আদি তখন বলে, মানুষের জীবনে কখন কি হয় সেটা বলা যায় না, আর মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেটা সেই মানুষের পুরো জীবনটাকেই পরিবর্তন করে ফেলে। আপনাদের চোখে হয়তোবা মানুষের 2টো সমস্যা থাকতে পারে, ফিজিক্যালি এবং মেন্টালি, কিন্তু এছাড়াও মানুষের জীবনে আরও একটা সমস্যা থাকে, অশুভ শক্তির ছায়া। কিন্তু এই বিষয়টা খুব কম মানুষই বিশ্বাস করে। এছাড়া মানুষের এই সমস্যাটা সমাধান করার জন্য খুব কম সংখ্যক মানুষই রয়েছে, যাদের মধ্যে আমি একজন। আমি তাদের পাশে দাঁড়ানোর জন্যই এখানে এসেছি। নয়না আদিকে বলতে থাকে, আপনি এতটা শিক্ষিত হওয়ার পরেও মানুষের ভেতরে অন্ধবিশ্বাস ছড়াচ্ছেন। আদি বলতে থাকে, যখন মানুষের জীবনে কোনো ঘটনা না ঘটে তখন সেই ঘটনার প্রভাব মানুষের কাছে অন্ধবিশ্বাস বলেই মনে হয়। আদি আরও বলে,
একটা সময় আমি তোমাদের মতোই ছিলাম, এই সব কিছুতে একেবারেই বিশ্বাস করতাম না। কিন্তু আমার স্ত্রীর মৃত্যু আমাকে এই পথে আসতে বাধ্য করেছে। কিন্তু তারপরও তারা 4 বন্ধু আদির কোনো কথাই বিশ্বাস করে না। তারা 4 জন শুধু বলছিল এই সব কিছুই অন্ধবিশ্বাস, আর আপনারা সেই অন্ধবিশ্বাস, ভয় আর কুসংস্কারকে পুঁজি করেই মানুষকে ঠকাচ্ছেন, টাকা কামাচ্ছেন, আর এটাই হচ্ছে আপনাদের আসল বিজনেস। অবশেষে আদি বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, আমাকে 3 দিন তোমরা সময় দাও। এই 3 দিনের মধ্যে আমি তোমাদের আত্মা বা অশুভ শক্তিকে দেখাবো। আদি সেই 4 জনকে পুরাতন একটা বাড়িতে নিয়ে আসে, যেটা পরিত্যক্ত ছিল। এরপরেই তারা প্রশ্ন করে, এই বাড়িতে কেন? তখনই আদি তাদের বলে, আসলে আত্মা বা অশুভ শক্তিরা মাঝে মাঝে কিছু জায়গাকে খুবই আপন করে ফেলে, আর তারা সেখানেই বসবাস করতে শুরু করে। ঠিক তেমনই একটা জায়গা হচ্ছে এই বাড়িটা। আসলে এই বাড়িটা তৈরির আগে থেকেই এখানে অশুভ শক্তিরা উৎপেতে ছিল। যখনই এখানে বাড়ি তৈরি করা হয়, ঠিক তখনই যাদের উপরে বাড়ি তৈরি করার দায়িত্ব দিয়েছিল সেই মিস্ত্রিরা একে অপরকে মেরে ফেলে নিজেরা সুইসাইড করছিল। যাই হোক, এই বাড়ির মালিক অনেক কষ্টে অনেক কাঠখড় পোড়ানোর পরে বাড়িটা তৈরি করতে সক্ষম হয়। আর বাড়িটা পুরোপুরি তৈরি হওয়ার পরে এই বাড়ির মালিক তার পুরো পরিবারকে নিয়ে এই বাড়িতে থাকার জন্য চলে আসে। কিন্তু কিছুদিন থাকার পরেই সেই লোকটার মধ্যে কি হয় জানি না, সে তার পুরো পরিবারকেই মেরে ফেলে এক রাতের মধ্যে এবং নিজেও সুইসাইড করে মারা যায়। সেই ঘটনার পর থেকেই গ্রামবাসীর মধ্যে এই বাড়িটা নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়, ভয় কাজ করে। কিন্তু একজন লোক এই বাড়িটাকে কিনে নেয়, আর সেই আতঙ্ক আর ভয় দূর করার জন্যই সে এই বাড়িটাকে রিসোর্ট হিসেবে চালাতে শুরু করে। আর সেই লোকটা তার রিসোর্টের প্রথম উদ্বোধন করার জন্য তার কিছু বন্ধুবান্ধব নিয়ে 7 দিনের একটা ভ্যাকেশন কাটানোর জন্যই এই বাড়িতে আসে। কিন্তু কি হয় আবারও কেউ জানে না। 2 দিন পরেই সেই লোকটা নিজের বন্ধুবান্ধবদের মেরে ফেলে নিজেও সুইসাইড করে। আর তখন থেকেই পুরো গ্রামবাসী এবং আশেপাশে মানুষরা বিশ্বাস করতে থাকে এই বাড়িটা ভৌতিক, এখানে কোনো অশুভ শক্তি রয়েছে, যার ফলে এখানে যারাই থাকছিল না কেন তারা মারা যাচ্ছিল। আদি বলে, তারপরে থেকে এই বাড়িটা এখন পর্যন্ত পরিত্যক্তই রয়েছে। আসলে এখানে কারো অতৃপ্ত অশুভ আত্মা রয়েছে, যেই মানুষদের একের পর এক মেরে ফেলছে। এরপরেই আদি তাদের 4 জনকে চ্যালেঞ্জ দেয়, তারা যদি এই বাড়িতে 3 দিন থেকে যায় এবং 3 দিন থাকার পরেও তারা জীবিত থাকে, তাহলে আদি ধরে নেবে এই পৃথিবীতে অশুভ শক্তি বা আত্মা বলে কিছুই নেই, আর সেও এই পেশা ছেড়ে দেবে। যেহেতু তারা 4 জনের এইসবের কোনো কিছুতেই বিশ্বাস করত না, তারা খুব সহজেই এই চ্যালেঞ্জটা গ্রহণ করে। এরপরেই আদি তাদের সুরক্ষার জন্য সেখানে কিছু রিচুয়ালও করে। আদি এরপরেই সেখান থেকে চলে আসে। অন্যদিকে অপর্ণা তাদের বলতে থাকে, আমার মনে হয় না এই চ্যালেঞ্জটা গ্রহণ করা আমাদের ঠিক হয়েছে। কল্যাণ তখন অপর্ণাকে বলতে থাকে, এটাই আদিদেবের চাল। আসলে সে একজন নিউরোসার্জন, ব্রেনের ডক্টর। সে সহজেই মানুষের ব্রেন ওয়াশ করতে পারে বা মানুষের ভেতরে ভয় ঢুকিয়ে দিতে পারে। সে আসলে এই ভৌতিক গল্প বলে আমাদের সাইকোলজিভাবে দুর্বল করে দিতে চেয়েছিল, যাতে করে আমরা তার কথায় ভয় পেয়ে যাই। অপর্ণা ও কল্যাণের কথা মেনে নেয়। এরপরেই তারা 4 জন সেই বাড়ির চারদিকে যেয়ে সেই বাড়িটাকে এক্সপ্লোর করতে শুরু করে। এরপরে অপর্ণা যখন বাড়ির পেছন দিকটাতে আসে, ঠিক তখনই সে দেখতে পায় এক লোক ভয়ঙ্করভাবে হ্যামার দিয়ে অন্য এক লোকের মাথায় বারবার আঘাত করছে, বারবার আঘাত করে তাকে মেরে ফেলছে। অপর্ণা প্রচণ্ড ভয়ে লুকিয়ে পড়ে দৃশ্যটা দেখে, কিন্তু পরক্ষণে যখন আবারও সেখানে তাকায়, সেখানে কিছুই ছিল না। অপর্ণা ভাবে এটা হয়তো তার চোখের ভুল। এরপরেই অপর্ণা আবারও অন্য একটু দেখে যায়। ঠিক তখনই সে দেখতে পায় সেই বাড়ির ছাদ থেকে হঠাৎ করেই কেউ একজন লাফ দিয়ে তার সামনে পড়ে, কিন্তু পরক্ষণেই আবারও সেটা অদৃশ্য হয়ে যায়। এভাবে অপর্ণা আরও একটা দৃশ্য দেখে, যেখানে একটা লোক রশি দিয়ে ফাঁসিতে ঝুলছিল অপর্ণার সামনে। ঠিক একই রকমভাবে সেটাও ছিল অপর্ণার চোখের ভুল। অপর্ণার সাথে সাথে বিনয়ের কাছে চলে যায়। সে কি কি দেখেছে সেটা না বললেও অপর্ণা বিনয়কে বলে, আমার কেন জানি এখানে থাকতে খুব ভয় করছে, আমার ভালো লাগছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। বিনয় অপর্ণাকে বোঝায়, আমি তো তোমার জন্য আছি, আর ভয় কিসের, 3টে দিনেরই তো ব্যাপার, তারপরেই আমরা এখান থেকে চলে যাব। এদিকে কল্যাণ আর নায়না তারাও একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই তাদেরকে একটা বাদুড় এসে আক্রমণ করতে শুরু করে। একটুর জন্য তারা বেঁচে যায়। ঠিক তখনই তাদের চোখ পড়ে আকাশের দিকে। তারা দেখতে পায় আকাশের মেঘটা আজ একেবারেই অন্যরকম, কিন্তু তারপরও তারা এইগুলো একেবারেই হালকাভাবে নেয়। তারা ভাবে পুরাতন বাড়ি, বাদুড় থাকতেই পারে। অন্যদিকে আকাশে তো কত রকমই মেঘ দেখা যায়। এদিকে আদি তার কয়েকজন লোক নিয়ে তার আশ্রমে একটা রুমের ভেতরে আসে, অন্ধকার রুমে। কারণ সেই রুমটাতে সে সেই আদিবাসী লোকটাকে আটকে রেখেছিল। কারণ আদি তখন বুঝতে পেরেছিল এই আদিবাসী লোকের ভেতরে কোনো এক অদৃশ্য শক্তি রয়েছে।
আদি সেখানে আসার পরে সেই আদিবাসী লোকটাকে কিছু মন্ত্র পড়ে ফু দেয়। এরপরেই জিজ্ঞেস করে, তুমি কে আর কেন ওর উপরে ভর করেছ? তখনই সেই আদিবাসী লোকটা খুবই ভয়ানক এক কণ্ঠস্বরে কথা বলতে থাকে। সে বলে, আমার নাম পূর্ণবতী। আমি, আমার হাজবেন্ড এবং আমার ছোট্ট ছেলে, আমরা আমাদের জীবনটা খুব সুন্দরভাবে কাটাচ্ছিলাম। আমরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম, কিন্তু সেই 4 জন আমাদের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে বসে, আর এতে আমি মারা যাই। এখন আমার পরিবারের কি হবে? আমি আমার পরিবারের কাছে ফিরতে চাই। আসলে পূর্ণবতী যখন মারা যাবে ঠিক ওই সময়টাতে আদিবাসী লোকটাই পূর্ণবতীর সামনে ছিল। সে তার চোখের দিকে তাকিয়েছিল, যার ফলে পূর্ণবতীর আত্মা চলে আসে সেই আদিবাসী লোকটার ভেতরে। আদি বলে, কিন্তু এখন তুমি কি চাও? পূর্ণবতীর আত্মা বলে, আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। তখনই পূর্ণবতীর আত্মাকে সেই আদি শান্ত করে দেয় কিছুক্ষণের জন্য। এদিকে অপর্ণা আর বিনয় ঘুমাচ্ছিল। হঠাৎ করেই অপর্ণার ঘুম ভেঙে যায়, কারণ তার নাকে পোড়া গন্ধ আসছিল। সে ভাবতে থাকে, এত রাতে পোড়া গন্ধ কিসের? কোথায় আগুন ধরল বা কি পড়ছে? কিন্তু আশেপাশে সে কিছুই দেখতে পায় না। সে যখনই আবারও ফিরে আসে, হঠাৎ করেই সে চমকে যায়, কারণ বিনয়ের পাশে আরও একটা মেয়ে বসেছিল, যে হুবহু দেখতে তারই মতো ছিল। আর সে তখন আরও ভয় পেয়ে যায় যখন দেখতে পায় সে মেয়েটার চেহারা একেবারে আগুনে পুড়ে গেছে। সে চিৎকার করে ওঠে, আর সেই চিৎকারেই সবার ঘুম ভেঙে যায়। সবাই অপর্ণার কাছে আসে আর তাকে শান্ত করতে থাকে। কল্যাণ এরপরেই নয়নাকে পাশে নিয়ে বলে, আমারও একটু পোড়া পোড়া গন্ধ আসছে নাকে। নয়না বলে, আরে তুমিও তো দেখি অপর্ণার মতোই শুরু করলে, কই আমার নাকে তো আসছে না। অপর্ণা এমনিতেই আগে থেকে ভয় পেয়ে আছে, তার মধ্যে ওর প্রেগনেন্সি পিরিয়ড চলছে, এরকমই একটু একটু ওর হতেই পারে, কিন্তু তুমি তো একটু চিল থাকো, তুমি এসব বললে কি করে হবে? নয়না এরপরেই ঘুমাতে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আবারও নয়নার ঘুম ভাঙে, কারণ এবার তার নাকেও সেই পোড়া গন্ধটা সে পাচ্ছিল। সে ভাবতে থাকে, তাহলে কি তারা সত্যি বলছে? নয়না ধীরে ধীরে বিছানা থেকে নামে। ঠিক তখনই সে পাশে থাকা আয়নার দিকে তাকালেই সে দেখতে পায় তার চেহারা বিভৎসভাবে রক্তাক্ত ছিল। সে ভয় পেয়ে যায়, কিন্তু এক পলক পড়ার সাথে সাথেই সেই চেহারাটা আবারও স্বাভাবিক হয়ে যায়। নয়না ভাবে সেও হয়তোবা হ্যালুসিনেশন করছে। যাই হোক, সে কল্যাণ আর বিনয়ের কাছে যায় আর বলে, তোমরা ঠিকই বলেছ, আমার কাছেও কেমন একটা পোড়া গন্ধ আসছে। তখনই তারা সবাই মিলে সে পুরো বাড়িটা খুঁজতে শুরু করে যে কি পড়ছে। ঠিক তখনই দেখতে পায় সেখানে আসলে কিছু পড়ছিল, যেটা থেকে ধোঁয়া বের হচ্ছিল। তখনই তাদের ভুল ধারণাটা ভেঙে যায়। তারা ভাবে যে এখান থেকেই সেই পোড়া গন্ধটা আসছিল। দ্বিতীয় দিনেই দেখা যায় আদি আবারও তাদের সাথে দেখা করতে আসে, যে তারা ঠিকঠাক আছে কিনা। আদি সেখানে আসতেই নয়না তাকে বলে, আপনি আমাদের ভয় পাওয়ানোর জন্য এরকম সস্তা ট্রিক্স ব্যবহার করবেন আমি ভাবতেই পারিনি। আপনি হয়তোবা কালকে এমন কোনো ড্রাগস পুড়িয়েছেন যেটার ফলে আমাদের নাকে পোড়া গন্ধ আসছিল, আর আমরা সবাই ভিন্ন ভিন্ন জিনিস হ্যালুসিনেট করছিলাম। তখনই আদি বলে, আমি কোনো ড্রাগস পুরাইনি আর কোনো সস্তা ট্রিক্সও খাটাইনি। আমি আপনাদের রক্ষা করার জন্যই সেখানে একটা রিচুয়াল করেছিলাম, আর সেখানে ব্যবহার হয়েছিল পূজাতে ব্যবহার করা সাধারণ পাউডার। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তারা বলে, এক রাতের ভিতরেই তুমি তোমার আসল ক্যারেক্টারটা দেখিয়ে দিয়েছ, যে তুমিও অন্য সবার মতোই। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আদি বলে, তার মানে আপনারা হার মেনে নিয়েছেন, এক রাতের মধ্যে ভয় পেয়ে এখন অজুহাত দিয়ে এখান থেকে চলে যাচ্ছেন, তাই তো? তখন তারা 4 জন বলে, আমরা তোমার আসল ক্যারেক্টার জেনে ফেলেছি, তুমিও আর সবার মতোই। ঠিক আছে, তোমার কথা মেনে নিয়ে আমরা আরো 2 দিন এখানে থেকেই গেলাম। আমরা তোমাকে ভুল প্রমাণ করেই ছাড়ব, কিন্তু আপনি আপনার এই পুজোপাঠের বাহানায় এখানে যেসব জিনিসপত্র রেখেছেন সবকিছু নিয়ে যাবেন। আদি তাদের বোঝায় এই সবকিছু আপনাদের ভালোর জন্যই করা হয়েছে, কিন্তু তারা কোনোভাবেই মানে না। আদিকে বলে এই সবকিছু এখনই সরিয়ে নিয়ে যেতে, আর তারা 4 জন বের হয়ে পড়ে সেই গ্রামটাকে ঘুরে দেখার জন্য। হাঁটতে হাঁটতে অপর্ণার চোখ যখনই আকাশের দিকে যায়, ঠিক তখনই ঠিক একই রকম অদ্ভুত মেঘ দেখতে পায় অপর্ণা, যেমনটা নয়না আর কল্যাণ দেখেছিল। যাই হোক, তারা আবারও যখন সামনে যাচ্ছিল কিছুটা, নয়না ছোট্ট একটা ছাগলের বাচ্চাকে দেখতে পায়, যেটা অনেক কিউট ছিল। নয়না সেই বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে শুরু করে, কিন্তু সেই বাচ্চাটা তার কোল থেকে জোর করেই নেমে যেয়ে দৌড়ে একটা খাদের ভেতরে পড়ে যায়। তারা দৌড়ে সেখানে যায়, আর খাদের কিনারায় যাওয়ার পরে দেখতে পায় সেই ছাগলের বাচ্চাটি সেখানে তরপাতে তরপাতে মারা যায়। এই ভয়ঙ্কর দৃশ্যটা নিজের চোখে নয়না একেবারেই দেখতে পারছিল না। সে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় তাদের 4 জনের ভেতর থেকে বিনয় একটু আলাদা হয়ে গিয়েছিল, সে একটু পেছনে পড়ে গিয়েছিল।
যেখানে বিনয় দেখতে পায় তাকে কয়েকটি জংলি কুকুর ঘিরে ফেলেছিল। তারা ঘেউ ঘেউ করছিল। বিনয় বুঝতে পারে হয়তো সেই কুকুরগুলো তার উপরে হামলা করতে পারে, আর এই জন্য বিনয় পেছাতে শুরু করে। কিন্তু সে দেখতে পায় আরও একটু পেছালে সে নিজেই সেই খাদে পড়ে যাবে। ঠিক তখনই একটা কুকুর দৌড়ে এসে বিনয়ের উপরে হামলা করে, কিন্তু বিনয় কোনোভাবে সেই কুকুরের হাত থেকে বেঁচে যায়। এদিকে সেই আদিবাসী লোকটাকে দেখা যায়, যে আদির আশ্রম থেকে পালিয়ে এসেছিল, আর সে পূর্ণবতীর বাড়িতে চলে এসেছিল নিজের পরিবারের কাছে। অর্থাৎ আদিবাসীর ভেতরে থাকা সেই আত্মা তাকে এখানে নিয়ে এসেছিল। পূর্ণবতীর আত্মা দেখতে পায় তার পরিবার তার জন্য শোকে পাথর হয়ে আছে। সে তার ছেলেকে যে জোর করে আদর করতে শুরু করে, কিন্তু গ্রামবাসীরা তাকে ভুল বোঝে আর ভাবে হয়তো সে বাচ্চাটাকে চুরি করে নিয়ে যেতে এসেছিল, এজন্য তাকে মারধর করতে শুরু করে। গ্রামবাসীরা তাকে মারধর করে একটা সময় সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরেই রাতের বেলা দেখা যায় বিনয় সেই বাড়িতে ফেরে। অপর্ণা তাকে দেখার পরেই বলে, আরে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমরা তোমাকে খুঁজলাম, ডাকলাম, কোথায় ছিলে তুমি? বিনয় কোনো প্রশ্নের উত্তর দেয় না। অপর্ণা বলে, চলো আমরা এখান থেকে চলে যাই, সত্যি আমার জায়গাটা ভালো লাগছে না। আবারও অপর্ণার বাকি 3 বন্ধু তাকে বোঝায়, আজকের রাতটাই শুধুমাত্র আছে, কালকে বিকেলবেলাতেই আমরা এখান থেকে চলে যাব। ঠিক ওই সময়টাতে দেখা যায় সেই আদিবাসী লোকটা, অর্থাৎ তার ভেতরে থাকা পূর্ণবতীর আত্মা সেখানে চলে আসে আর তাদের উপরে হামলা করে। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এই অতর্কিত হামলায়। তারা সেই লোকটার হাত থেকে বাঁচার জন্য সেই বাড়ি ছেড়ে পালাতে শুরু করে। কিন্তু দেখা যায় সেই আদিবাসী লোকটা বাড়ির ওপর থেকে লাফ দিয়ে বসে, কিন্তু তারপরও তার কিছুই হয় না, কারণ তার ভেতরে তখনও ছিল সেই পূর্ণবতীর আত্মা। পূর্ণবতীর আত্মা এরপরেই তাদের পিছু করতে শুরু করে। কিন্তু অপর্ণা গর্ভবতী হওয়াতে সে বেশি দৌড়াতে পারছিল না। এই জন্য বিনয় অপর্ণাকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। ঠিক তখনই পূর্ণবতীর আত্মা সেখানে চলে আসে। সে তাদের হন্য হয়ে খুঁজতে শুরু করে। যখনই সে তাদের উপরে হামলা করতে যাবে, ঠিক ওই সময়টাতে আদি এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। সে পূর্ণবতীর আত্মাকে শান্ত করে ফেলে। আদি আসলে বুঝতে পেরেছিল পূর্ণবতীর আত্মা যেহেতু সেখান থেকে পালিয়েছে, নিশ্চয়ই তাদেরকে মারার জন্য এখানে আসবে, তাই সেও এখানে চলে এসেছিল। এরপরেই তারা 4 জন আদিদেবকে প্রশ্ন করে যে এই লোকটা বারবার আমাদের উপরেই কেন আক্রমণ করছে, কেন আমাদের মারতে চায়। তখনই আদি তাদের সবকিছু খুলে বলে যে তারা যখন এখানে আসছিল, সেই পূর্ণবতীর হাজব্যান্ডের বাইকের সঙ্গে তাদের একটা দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু সেই দুর্ঘটনায় পূর্ণবতী মারা যায়, আর তার আত্মা এই আদিবাসী লোকটার ভেতরে ঢুকে যায়। আর পূর্ণবতী মনে করতে থাকে তাদের সেই অ্যাক্সিডেন্টের জন্য তোমরা 4 জন দায়ী। তখন তারা আবারও 4 জন হাসে, কারণ তারা ভেবেছিল আদি তাদের ভয় পাওয়ানোর জন্য একটা সস্তা ট্রিক্স ব্যবহার করেছে। নয়না বলে, বুঝতে পেরেছি, তুমিও হয়তো ওকে টাকা দিয়েই রেখেছ, ভালো অভিনয় করে লোকটা, কিন্তু যাই হোক, আমাদের এইসব দেখিয়ে তুমি ভয় পাওয়াতে পারবে না। আদি বলে, তোমরা যেটা ভালো মনে করো। এরপরে তারা আবারও সেই বাড়িতে চলে আসে। কিন্তু রাতে কল্যাণ হঠাৎ করেই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। কল্যাণ সেই কান্নার আওয়াজটা ফলো করতে করতে বাড়ির পেছনে চলে আসে। তখনই সে দেখতে পায় 2টো ছোট ছোট বাচ্চা কান্না করছে, আর তারা বলছে ভয়ে যে তুমি আমাদের মা নও, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু সেই মহিলাটা বলছে, আমিই তোমাদের মা। যখনই কল্যাণের সেই মহিলার উপরে চোখ পড়ে, সে একেবারে চমকে ওঠে। ভয়ে তার আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম। কারণটা হচ্ছে সেই মহিলার মাথায় ছিল না, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। সে দৌড়ে সেখান থেকে চলে আসে। সে হাঁপাতে থাকে। কল্যাণ প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল দৃশ্যটা দেখে। ঠিক তখনই তার চোখ পড়ে আকাশে। সে আরও বেশি চমকে যায়, কারণ আকাশে 2টো চাঁদ দেখা যাচ্ছিল। একটা স্বাভাবিক সাদা রঙের চাঁদ, আর অন্য একটা লাল রঙের, আর সেটাও স্বাভাবিকের চাইতে অনেক বড়, যেটা জ্বলজ্বল করছিল। কল্যাণ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এরপরেই সে ভাবে এই সবকিছুই তার হ্যালুসিনেশন। সে দৌড়ে রুমের ভেতরে চলে যায়। এরপরেই সকালবেলাতেই দেখা যায় আদি কিছু একটা রিচুয়াল করছিল, যেখানে সে 4টা কবর ঘুরেছিল, আর সেখানে 4টা পুতুলে ছিল, আর সেখানেই সে কিছু একটা করছিল। এদিকে সকালবেলা যখন বিনয়ের ঘুম ভাঙে, সে দেখতে পায় কোনো একটা কালো ছায়া তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই কালো ছায়াটাকে ফলো করতে করতেই সে তার রুম থেকে বের হয়। কিন্তু তখনই সে আরও বেশি অবাক হয়, কারণ আকাশে তখন 2টো সূর্য ছিল, একটা স্বাভাবিক আর একটা স্বাভাবিকের চাইতে অনেক বড়। বিনয় কেন জানি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। যাই হোক, কল্যাণ তার কাছে আসে। বিনয় তার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু কথা বলার সময় কল্যাণ আর বিনয় তারা গতকাল রাতে বা আজকে সকালে যে যাই দেখেছে কিনা সেই বিষয় নিয়ে কথা বলে না। বিনয় কল্যাণকে বলে, আরে তুমি কবে আর ন্যানিকে বলবে? 20 বছর ধরে ওকে ভালোবাসছো,
এবার তো ভালোবাসার কথাটা বলে দাও। কখন কি হয় বলা যায় না। আমার নিজেকে কেন জানি খুব দুর্বল মনে হচ্ছে। আমি একটু রেস্ট নিতে গেলাম। কল্যাণ বিনয়ের কথা মতো এবার ঠিক করেই নেয়, যে করেই হোক নায়নাকে সে তার ভালোবাসার কথা বলবেই। আর এই জন্য সে চলে যায় নায়নার কাছে। তারা একসাথে বসে কথা বলতে শুরু করে, কিন্তু সেখানে নায়না তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। কল্যাণ বারবার চেষ্টা করেও নিজের মনের কথাটা তাকে আর বলতে পারে না। এদিকে অপর্ণা অনেকক্ষণ ধরে বিনয়কে ডাকছিল, কিন্তু বিনয়ের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। যখনই সে নিচের তলায় আসে, সে দেখতে পায় বিনয় একটা রুমের দরজার সামনেই পড়ে আছে। অপর্ণা ভয় পেয়ে যায়। যখনই সবাইকে ডাকতে যাবে, ঠিক তখনই দেখে কোন এক অদৃশ্য শক্তি বিনয়কে সেই রুমের ভেতরেই টেনে নিয়ে যায়। এটা দেখে অপর্ণা চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে কল্যাণ আর নায়না তাড়াতাড়ি সেখানে চলে আসে। অপর্ণা তাদের বলে কেউ একজন বিনয়কে সেই রুমের ভেতরে টেনে নিয়ে গেছে। কল্যাণ নায়না বিশ্বাস করে না। তারা ভেতরে যেয়ে বিনয়কে খুঁজতে শুরু করে, তার নাম ধরে ডাকতে শুরু করে। ঠিক তখনই কল্যাণ দেখতে পায় অপর্ণার পেছনে ভয়ঙ্কর এক কালো ছায়া দাঁড়িয়ে আছে। কল্যাণ যখনই অপর্ণাকে ইশারা করে, অপর্ণা ধীরে ধীরে পেছনে তাকায়। আর সেই ছায়াটা দেখার সাথে সাথেই সেই ভয়ঙ্কর অদৃশ্য কালো শক্তি অপর্ণাকেও টেনে নিয়ে যায়। এটা দেখে নায়না আর কল্যাণ তাদের আত্মা থেকে পানি চলে যায়। তারা দৌড়ে সেই বাড়ি থেকে পালাতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে একটা খাদের কিনারায় চলে আসে। তখনই নায়না কল্যাণকে বলে, কি ব্যাপার, তুমি আমাকে দৌড়ে এখানে কেন নিয়ে আসলে? কল্যাণ বলে, তুমি দেখনি অপর্ণার পেছনে ভয়ঙ্কর সেই কালো ছায়াটা কিভাবে ওকে টেনে নিয়ে গেল? নায়না বলে, ওটা কোনো কিছুর একটা ছায়া ছিল। তুমি আমাকে এভাবে টেনে নিয়ে আসলে, কোনো কিছু বলার সুযোগই দিলে না। আর তুমিও দেখি বোকার মতো একই কথা বলছো। আমি বিনয় আর অপর্ণার কাছে গেলাম। কল্যাণ তাকে পেছন থেকে ডাকতে থাকে। আর তখনই দেখা যায় কল্যাণের পেছনেও ঠিক ভয়ঙ্কর সেই ছায়াটা। আর একটু পরেই কল্যাণ সেই খাদের পানিতে পড়ে যায়। আসলে সেই কালো ছায়াটাই কল্যাণকে পানিতে ফেলে দিয়েছিল। আর এটা নায়না এবার নিজের চোখে দেখেছিল। নায়না প্রচণ্ড ভয় পেয়ে যায়, চিৎকার করতে থাকে। তখনই আদি সেখানে চলে আসে। আর নায়না তাকে বলে, আমি হার মেনে নিয়েছি, তুমি কল্যাণকে বাঁচাও। এভাবে আর কিছুক্ষণ থাকলে কল্যাণ মারা যাবে। তখনই আদি বলে, মারা যাবে মানে? ও তো অনেক আগেই মারা গেছে। নায়না আদির দিকে অবাক হয়ে তাকায়। আদি বলে, শুধু ও নয়, তোমরা চারজনই অনেক আগেই মারা গেছো। নায়না বলে, কি বলছো এসব? আদি বলে, 3 দিন আগে যখন তোমরা আমার কাছে আসছিলে, সেখানেই তোমাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। নায়না বলে, তুমি আর আমাকে ভুল বোঝাতে এসো না। সেখানে আমাদের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু কল্যাণ গাড়িটাকে ঠিক সময় ঘুরিয়ে নিয়ে আমাদের বাঁচিয়ে দেয়। আদি বলে, 3 দিন আগে যখন তোমরা আমার কাছে আসছিলে, আর তোমাদের গাড়ির সামনে যখন পূর্ণবতীর হাজবেন্ডের সেই মোটরসাইকেলটা সেখানে চলে আসে, তোমরা নিজেদেরকে বাঁচানোর জন্য গাড়িটা অন্যদিকে ঘুরিয়ে ফেলেছিলে। আর ঠিক তখনই গাড়িটা আসলে খাদে পড়ে গিয়েছিল। আর সেখানে পড়েই তারা বিভিন্নভাবে মারা গিয়েছিল 4 জন। কিন্তু তারপরেও নায়না বিশ্বাস করে না। বলে, আমরা মারা গেছি আমরা জানবো না? আমরা এই কয়েকদিন কিভাবে একসাথে থাকলাম, কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করলাম? তখন আদি বলে, এটা পৃথিবী আর রহস্যময় প্রকৃতি। এই প্রকৃতিতে অনেক কিছুই ঘটে, যেটা আমাদের চিন্তার বাইরে, কল্পনারও বাইরে। সেই রকমই একটা ঘটনা ঘটেছে তোমাদের সাথে। আসলে তোমরা কখনো কল্পনাও করতে পারোনি সেখানে তোমাদের এভাবে মৃত্যু হবে। তোমরা সেই মৃত্যুর ধাক্কাটা এমনভাবে পার করেছিলে যেখানে তোমরা বুঝতেই পারোনি তোমরা মারা গেছো। তোমাদের আত্মারা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছিল, যেভাবে তোমরা এতদিন বেঁচে এসেছিলে। তারপরও নায়না বলে, এটা কি করে হতে পারে? আমি কোনোভাবেই এটা বিশ্বাস করি না। ঠিক তখনই আদি চলে আসে আর তার কপালে হাত রাখে, আঙুল রাখে। ঠিক তখনই সেই দিনের স্মৃতি মনে পড়ে যায় নায়নার। যখন সেই বাইকটার সামনে চলে আসে, কল্যাণ সেই গাড়িটাকে ঘুরিয়ে ফেলে, কিন্তু সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায়। আর সেখানেই তারা 4 জনই গাড়ি থেকে ছিটকে পড়ে বিভিন্ন জায়গায় গুরুতর আহত অবস্থায় পড়েছিল। সবাই প্রচণ্ড আঘাত পেয়ে সেখানেই পড়েছিল। আর মৃত্যুর শেষ সময়টাতে তারা শুধুমাত্র তাদের জীবনের ভালো সময়গুলো, ভালো মুহূর্তগুলো মনে করছিল। তারা একে অপরের দিকে তাকাচ্ছিল আর একে অপরের মৃত্যু দেখে কাঁদছিল। একে একে বিনয়, কল্যাণ, নায়না আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে মারা যায়। আর শেষমেশ সেই গাড়িতে আগুন লেগে অপর্ণাও পুড়ে যায়, কারণ অপর্ণা গাড়ির একেবারে পাশেই পড়েছিল। আদি বলে, তোমরা মারা গিয়েছ, তোমরা বুঝতে পারোনি, কিন্তু প্রকৃতি ঠিকই বুঝতে পেরেছিল। প্রকৃতি তোমাদের ইশারাও দিয়েছে। তখনই নায়না বুঝতে পারে, সেই বাড়িতে যখন তারা ছিল, তারা সবাই পোড়া গন্ধ পেয়েছিল। সেই পোড়া গন্ধটা পেয়েছিল কারণ অপর্ণা পুড়ে মারা গিয়েছিল, তাই।
অপর্ণা পড়ে যাওয়াতে তার চেহারাটা বিভর্ষ হয়ে গিয়েছিল। এই জন্য অপর্ণা সেই দিন সেই মেয়েটাকে দেখেছিল, যার চেহারাও ঠিক একই রকম, কিন্তু পুরে বিভর্ষ হয়ে গেছে। অন্যদিকে পাথরের উপরে পড়ে নয়নার চেহারাটাও থেতলে গিয়েছিল, আর এই জন্য নয়নাও সেই দিন আয়নায় তার থ্যাতলানো বিভর্ষ চেহারাটা দেখেছিল। এছাড়া সেই কুকুর এবং ছাগলের বাচ্চা দুটোই খাদে পড়ে মারা যায়, আর এটাও ছিল তাদের চারজনকে দেয়াই একটা ইশারা, কারণ তারা চারজনই সেই খাদে পড়ে মারা গিয়েছিল। অন্যদিকে তারা যে আকাশে দুটো করে চাঁদ এবং সূর্য দেখছিল, সেটাও তাদেরই জীবনের প্রতিচ্ছবি। আসলে তারা ওই কয়েকদিনের জন্য দুটো জীবন পার করছিল, একটা মানুষ হিসেবে, একটা আত্মা হিসেবে। সেটারই প্রতীকী ছবি ছিল সেই দুটো চাঁদ আর সূর্য। অন্যদিকে তারা সবাই আকাশে আলাদা এক ধরনের মেঘ দেখেছিল, যেটা দেখতে অনেকটা দরজার মতো। আসলে মৃত্যু তাদের ডাকছিল পরপারে চলে যাবার জন্য। নয়না সেখানে বসে কাঁদতে শুরু করে। আদি বলে, আমি যখন প্রথমবার তোমাদের চারজনকে দেখেছিলাম, তখনই বুঝে গিয়েছিলাম তোমরা মারা গিয়েছ, কিন্তু তোমাদের আত্মাটা এখনো পৃথিবীতেই থেকে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম তোমরা যে মারা গেছো সেটা তোমরা নিজেও জানতে পারোনি, আর এই জন্যই আমি তোমাদের বোঝানোর জন্যই সেই বাড়িতে নিয়ে গেছি। সেই বাড়িতে 3 দিন থাকার জন্যই তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম। আসলে ওই বাড়িতে কোনো অশুভ আত্মাই নেই, কারণ আমি জানতাম আমি যদি তোমাদের এভাবেই ছেড়ে দিই, তোমাদের আত্মা এদিকে ওইদিকে ঘুরতে থাকবে, কখনো মুক্তি পাবে না। আর এই জন্যই সেই বাড়িতে ঢোকানোর পরে আমি সেখানে রিচুয়াল করি, মন্ত্র পড়ি, যাতে করে তোমরা সেখান থেকে বের না হয়ে যেতে পারো। আর এই 3 দিনে আমি একের পর এক তোমাদের এক একজনের আত্মাকে মুক্তি দিয়েছি। অর্থাৎ কবর ঘুরে পুতুল পাশে রেখে যে রিচুয়ালটা সে করছিল, এটা তাদের সেই আত্মাকে মুক্তি দেওয়ার জন্যই। আর তাদের পেছনে যে কালো ছায়াগুলো ছিল, সেগুলো ছিল এক একজনের মৃত্যুদূত, যারা তাদের আত্মাকে নিয়ে যেতে এসেছিল। কান্নায় ভেঙে পড়েছিল নয়না। আদি বলে, তোমারও যাবার সময় হয়ে গেছে। নয়না বলে, শেষবারের মতো সে তার পরিবারকে দেখতে চায়। আদি সেটাই করে, তার পরিবারকে দেখায়, যেখানে নয়নার পরিবার তার পিণ্ডদান করছিল অন্য একটা জায়গায়। নয়না আরও ভেঙে পড়ে। এরপরে আদি তাকে বলে, কেউ যদি তার মৃত্যুতে সাড়া না দেয়, তাহলে তার কাছে সে মৃত্যুটা অনেক ভয়ঙ্কর হয়। আর কেউ যদি ইচ্ছে করেই তার সাথে চলে যায়, তাহলে সে মৃত্যুটা খুব সুন্দর হয়। তুমি তোমার বন্ধুদের দেখেছ, যারা কেউ যেতে চায়নি, কিন্তু মৃত্যু ঠিকই তাদের ভয়ানকভাবে নিজের কাছে টেনে নিয়েছে। ঠিক তখনই নয়না বলে, না, আমি যাব না। আর ঠিক তখনই মুভিটা শেষ হয়ে যায়, কিন্তু মুভির শেষে লেখা ওঠে নো এন্ড, অর্থাৎ এই মুভির 2য় পর্ব চলে আসবে, আর সেখানেই দেখানো হবে নয়নার আত্মার সাথে কি হয়েছিল, অন্যদিকে পূর্ণবতীর আত্মারই বা কি হয়েছিল। তো এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।